রাশিয়া ইউক্রেনের খার্কিভে নতুন একটি ফ্রন্ট খুলেছে এবং সেখানে নতুন করে প্রচণ্ড মাত্রার আক্রমণ শুরু করেছে। ইউক্রেনের তরফ থেকে জানানো হয়েছে নতুন এই ফ্রন্ট খোলার মাধ্যমে রাশিয়া ইউক্রেনের উপর ফ্রন্টলাইনে সামরিক চাপ আরও কয়েক গুণ বৃদ্ধি করল। বন্ধুরা, ইউক্রেনও রাশিয়ার বিভিন্ন অবস্থানে হামলার দাবি করেছে। তবে রাশিয়া নতুন করে খার্কিভে বিভিন্ন অঞ্চলে ফ্রন্ট খোলার মাধ্যমে কয়েকদিনের ব্যবধানে আরও 1 কিলোমিটারের মতো সামনে এগিয়েছে। যুদ্ধটি যখন শেষ হবে মনে করা হচ্ছে যে তারা ইউক্রেনের পুরো ভূখণ্ডকে দখল করে নেবে, এমনভাবেই রাশিয়া তার হামলা জোরদার করেছে। আপনারা জানেন, আফ্রিকার নাইজারে আমেরিকা এবং ফ্রান্সের ঘাঁটি ছিল। সেখানে সেই ঘাঁটি দুটি দখল করে নিয়েছে রাশিয়া। আফ্রিকা যখন রাশিয়া বারবার দখল করে নিচ্ছে, সেখানে পরাজিত হচ্ছে বর্তমানে ফ্রান্সের বিশাল রকমের একটি প্রতিনিধি বা ঘাঁটি হিসেবে আফ্রিকার এই অঞ্চলগুলো ছিল ফ্রান্সের এক প্রকার চরম আকারের উপনিবেশ হলে বলতে পারেন। বন্ধুরা, ফ্রান্স এখান থেকে তার অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে তার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য প্রচুর পরিমাণে ইউরেনিয়াম আমদানি করত। তার মোট আমদানিকৃত ইউরেনিয়ামের 75% আসতো এই সব অঞ্চল থেকে, আর তার অর্ধেকেরও বেশি আসতো এই নাইজার থেকে। সেখানে তারা বড় রকমের একটি ধাক্কা খেয়েছে। কৌশলগত অবস্থান হারিয়ে এখন ফ্রান্স পাগল প্রায়। তাই যেহেতু নাইজার অঞ্চলে ফ্রান্সের প্রভাব বিস্তারের ক্ষেত্রে বড় ধরনের একটি বাধা হয়ে দাঁড়িয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিন এবং তার সেনাবাহিনী, সেক্ষেত্রে তারা চেয়েছে বা মিস্টার ম্যাক্রো চেয়েছে, যেহেতু তুমি আমাকে আফ্রিকায় আমার ভাত কেড়ে নিয়েছো, তাই আমি ইউক্রেনের সাথে দলবদ্ধ হয়ে তোমার ভাত কেড়ে নেওয়ার চেষ্টা করব। কিন্তু সেই সক্ষমতা কি ফ্রান্সের আছে? বন্ধুরা, ন্যাটোর এমন কোনো দেশ নেই, বিশেষ করে আমেরিকা বাদে, তার সাথে সরাসরি যুদ্ধ করে জয়ী হতে পারে। আমেরিকাও জয়ী হবে না। এখানে আমেরিকা এবং রাশিয়া যদি সরাসরি যুদ্ধ বাদে, দুই দেশই পরাজিত হবে এবং দিন শেষে দুই দেশই ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আর ইউরোপের এমন কোনো দেশ নেই যারা এককভাবে রাশিয়ার সাথে লড়তে পারে। মাত্র কয়েকদিনের ব্যবধানে সেইগুলো চুরমার হয়ে যাবে। এক স্ট্যাটিস্টিকে দেখা গেছে ব্রিটেনের মাত্র 24 ঘন্টার মতো লড়ার অস্ত্র এই আপনার রাশিয়ার সাথে নেই। অর্থাৎ রাশিয়া যদি ব্রিটেন আক্রমণ করে, আপনি যদি পারমাণবিক অস্ত্র বাইরে রেখে জেনারেল বা কনভেনশনাল সামরিক সমরাস্ত্রের মাধ্যমে রাশিয়ার সাথে যুদ্ধ লিপ্ত হয় ব্রিটেন, তাহলে 24 ঘন্টার মধ্যে ব্রিটেনের পতন ঘটবে। এমনই যদি ব্রিটেন তার পতন ঘটে, ফ্রান্স এখানে হয়তো কিছুদিন লড়াই করতে পারবে, সেটি নয় 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা বা 72 ঘন্টা গেল। কিন্তু চরম বাস্তবতাকে অস্বীকার করে মিস্টার ম্যাক্রো ইউক্রেনের অভ্যন্তরে আপনার ফ্রেঞ্চ সৈন্য ঢোকানোর যে পরিকল্পনা করেছিল, সেটিতে জল ঢেলে দিয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিনের আগ্রাসী হুমকি। তিনি সরাসরি লন্ডনে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন এবং তিনি আরও বলেছেন, ইউক্রেনের যে সকল অবস্থানে ফ্রেঞ্চ সৈন্য অবস্থান করবে, সেখানে প্রথমে বৌদ্ধ টার্গেটে রূপান্তরিত করা হবে। আর এরই মধ্যে একটি সন্দেহজনক দুর্দান্ত কথা বলেছে রাশিয়ার তরফ থেকে তাদের মুখপাত্র জারাকোভা। রাশিয়ার এই মুখপাত্রর দাবি মতে তারা স্পষ্ট করে দিয়েছে ফ্রান্সের যে রাষ্ট্রদূত ছিল রাশিয়ায় নিয়োজিত, তাকে তলব করে বলে দেওয়া হয়েছে, যদি ফ্রান্স কোনো সৈন্য ইউক্রেনের এই যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে বা সংঘাতপূর্ণ এলাকায় আসে, তাদের প্রথম টার্গেটই হবে সেই বিদেশি সৈন্যদল। এবং তারা মনে করে এরই মধ্যে হয়তো কোনো সৈন্যরা থাকতে পারে, কারণ সেখানে ফ্রেঞ্চ নাগরিকের হতাহত হওয়ার রেকর্ড রাশিয়ার কাছে আছে বলে জানানো হয়েছে। অর্থাৎ রাশিয়ার তরফ থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে রীতিমতো ফ্রেঞ্চ সৈন্য হয়তো ইউক্রেনের অভ্যন্তরে ঢুকে থাকতে পারে, এখানে তারাই মারা যাচ্ছে। বন্ধুরা, এমনটি ঘটে থাকলে সেটি যদি ফ্রান্সের অভ্যন্তরে যদি ছড়িয়ে পড়ে, সেটি ফ্রান্সের নাগরিকও ভালোভাবে নেবে না। আর সেই ব্যাপারটি রাশিয়ার তরফ থেকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যদি ফ্রান্স এখানে রাশিয়ার অভ্যন্তরে সংঘাতের জন্য তাদের সেনা প্রেরণ করে, তাহলে তারা যদি এখানে মারা যায় বা হতাহত হয়, সেটি আপনার ফ্রান্সের জনগণও খুব ভালোভাবে নেবে বলে এটি তারা মনে করে না। কারণ এই সংঘাতপূর্ণ এরিয়াতে নিজেদের সৈন্য হতাহত হওয়ার বিষয়টি ফ্রেঞ্চ জনগণও খুব স্বাভাবিকভাবে গ্রহণ করবে বলে তারা মনে করে না। সুতরাং সাধু সাবধান। যেখানে আপনি আফ্রিকার প্রতিশোধ ইউক্রেনে এসে নিতে চাচ্ছেন, সেটি অত্যন্ত ডেঞ্জারাস জায়গা। আফ্রিকার অভ্যন্তরের কাহিনী আর ইউক্রেনের অভ্যন্তরের কাহিনী কখনো এক নয়। সেই ব্যাপারটি স্মরণ করিয়ে দিয়ে মিস্টার ভ্লাদিমির পুতিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে মনে করিয়ে দিয়েছে, আগুন নিয়ে খেলা ভালো না, এখানে তার পরিণাম হবে ভয়াবহ। এটি নিশ্চিতভাবে বলা যেতে পারে। 500, 1000, 2000 সৈন্য পাঠিয়ে দিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট লাইনের সামগ্রিক অবস্থার কোনো পরিবর্তন ঘটানো যাবে না। প্রতীকী এই সৈন্য পাঠানো যেমন ইউক্রেনের পক্ষে কাজ করবে না, এবং ইউক্রেনের পক্ষে কাজ না করার কারণে এই সৈন্যগুলোকে টার্গেটে রূপান্তরিত করে মিস্টার ভ্লাদিমির পুতিন বিশ্বে আবার তার একটি প্রদর্শনী করতে পারেন, যেমন তিনি ভেঙে যাওয়া M1 আব্রামস ট্যাঙ্ক
লিওপার্ড 2 ট্যাঙ্ক, চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক সহ তাদের হাম্বি যানগুলো ধ্বংসের মাধ্যমে যে প্রদর্শনীর আয়োজন করেছেন, সেই প্রদর্শনী মূলত সোভিয়েত ইউনিয়নের তরফ থেকে বা রাশিয়ার তরফ থেকে পশ্চিমাদের মুখে এক প্রকার ঝামা ঘষে দেওয়ার মতো অবস্থা। বন্ধুরা, এটি শেষ পর্যন্ত পরিণত হবে, যতই তারা সাহায্যের ব্যাপারটি নিয়ে বুলি আড়াক না কেন, এই সাহায্যগুলো তারা কোনভাবে দিচ্ছে আর কীভাবে হিসাব করছে সেটি নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার তরফ থেকে যে সকল ধ্বংস করা হয়েছে সেগুলো আরও অপেক্ষায় রয়েছে। অর্থাৎ আমেরিকা নতুন করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের অভ্যন্তরে পাঠানোর জন্য আবারও বরাদ্দ দিয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে এটি ইউক্রেনে হস্তান্তর করা হবে বলে তারা বলেছে। তবে এই সকল আকাশ প্রতিরক্ষা ধ্বংসের ক্ষেত্রে রাশিয়া কোন ধরনের অস্ত্র এখন ব্যবহার করবে সেই ব্যাপারটি তারা পূর্বেই আঁচ দিয়ে রেখেছে। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় তারা কোন ধরনের অস্ত্র ব্যবহারের মাধ্যমে পশ্চিমাদের দিয়ে এই সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে দিতে পারে? হ্যাঁ বন্ধুরা, এইগুলো তো তারা কিভাবে বাজাবে, তাদের যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো, নতুন নতুন ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে সেগুলোকে এর বিরুদ্ধে ব্যবহার করতে পারে। মিস্টার ভ্লাদিমির পুতিন প্রথম থেকেই এমনভাবে তাদের উদ্দেশ্যে এই সকল ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করছেন যে তাদের কোনো জবাব নাই, ভাষা নাই, তারা এক প্রকার বাকরুদ্ধ হয়ে গেছে। হবে না কেন? মিস্টার ভ্লাদিমির পুতিন যখন ঘাপান শুরু করেছেন, ফ্রন্টলাইন থেকে যে সকল অস্ত্রশস্ত্র ছিল সেগুলো রেখে টেকে হয়তো প্রচণ্ড ধ্বংসের মুখে তারা পালিয়ে যাচ্ছে। পশ্চিমা জনগোষ্ঠী বা পশ্চিমা শাসকরা এখন এমন একটি পদ্ধতি অবলম্বন করতে চাচ্ছেন, তারা দেখাতে চাইছেন যে হ্যাঁ, আমরা ইউক্রেনকে সহায়তা করছি, কিন্তু ইউক্রেন তো পারছে না। আরে ভাই, পারবে কেমনে? তোমরা যদি সেইভাবে সহায়তা প্রদান না করো, যদি তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে দিয়ে শুধুমাত্র অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে চাও, তাহলে পাল্টা আক্রমণ কিভাবে চালাবে? যে পরিমাণ অস্ত্র এবং অর্থ তাদের দরকার, তার যদি 10 ভাগের 1 ভাগ তোমরা পাঠাও, তাহলেও হয়তো তারা সে অক্সিজেনের স্বল্পতার জন্য নিবি করে বেঁচে থাকতে পারে। তারা পাল্টা আক্রমণের মাধ্যমে নিজেদের ভূমি দখল করতে পারবে না কোনো দিনই। ভবিষ্যতে ইউক্রেন যে তার ভূমি দখল করবে এবং তার ভূমি উদ্ধার করবে সেই সম্ভাবনা জিরো। বন্ধুরা, মিস্টার ভ্লাদিমির পুতিনের পরিকল্পনা সম্ভবত সামনে আরও বড় ব্যক্তি নিয়ে হামলার মাধ্যমে ইউক্রেনের নতুন নতুন অবস্থান ভেঙে দেওয়া এবং ফ্রন্ট লাইন একেবারে চুরমার করে দেওয়া। এই ফ্রন্ট লাইন পুনর্গঠন করতে তাদের আরও কত বছর লাগে সেটি হলো দেখার বিষয়। মূলত মিস্টার ভলোদিমির জেলেনস্কিকে এই সামান্য সহযোগিতার মাধ্যমে আবারও যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে আমেরিকা এবং তার মিত্ররা। তারা দেখাতে চাইছে আমরা তো সহযোগিতা করছি, কিন্তু তারপরও তো তোমরা মারা খাচ্ছ। এই ধরনের সহযোগিতার মাধ্যমে যখন যুদ্ধটি ঝিমিয়ে পড়ে, রাশিয়ার অভ্যন্তরে আসতে চায় এবং একটি আলোচনার অবস্থা বা মিস্টার ভলোদিমির জেলেনস্কি আলোচনায় বসার জন্য উদ্গ্রীব থাকেন, তখনই তাকে একটি সামরিক সহায়তা দিয়ে দোপ বন্ধ করে দেওয়া হয় যে তুমি আরও যুদ্ধ করো। কিন্তু সেই সামরিক সহায়তাই শেষ কথা নয়। যখনই সেই সামরিক সহায়তা মূলত শেষ হয়ে যাবে, আবারও মিস্টার ভ্লাদিমির পুতিন দুর্দান্ত প্রতাপের সামনের দিকে অগ্রসর হবেন। দিন শেষে তাকে আলোচনায় আজ অথবা কাল বসতেই হবে। তারা আলোচনায় না বসলে প্রতিনিয়ত এইভাবে জায়গা হারাতে থাকবে, ভূমি হারাতে থাকবে ইউক্রেনের জনগণ, আর ওপাশ দিয়ে সাহায্যের নামে তৃপ্তির ঢেকুর তুলবে আমেরিকা এবং তার মিত্ররা। মূলত তিনি বারবার আরও ভয় দেখানোর সুযোগ পাবেন এবং ইউরোপকে বলতে সুযোগ পাবেন যে তোমরা দ্রুততম সময়ের মধ্যে আমেরিকার কাছ থেকে অস্ত্রের পরিমাণ ক্রয় আরও 3 থেকে 4 গুণ বাড়িয়ে দাও। তা না হলে দেখতেই পারছো কিভাবে আসছে রাশিয়ার নামক ভয়ের জুজু। এ যদি তোমাকে গিলে ফেলার চেষ্টা করে, তুমি আর এখান থেকে মুক্তি পাবে না। সুতরাং আমাকে তুমি ইউরোপের অভ্যন্তরে ডেকে নাও এবং যত দ্রুত সম্ভব পারো আমার আরও বেশি বেশি সমরাস্ত্র কেনো। বন্ধুরা, তার উদ্দেশ্যই হচ্ছে সম্পূর্ণ ইউরোপে সমরাস্ত্রের দিয়ে ঢেকে ফেলা, সমরাস্ত্রের কাহিনী দিয়ে ঢেকে ফেলা। আর যত বেশি পরিমাণে ইউরোপের কাছে সমরাস্ত্র বিক্রি করতে পারবে, ইউরোপকে কুক্ষিগত করতে পারবে, তত বেশি তার ব্যবসা এবং বিজনেস। মূলত আমেরিকার এখন এই সামরিক সমরাস্ত্র ব্যবসা ব্যতীত অন্য কোনো ব্যবসা তেমন একটা জমছে না। চীনের সাথে এগিয়ে থাকতে হলে, চীনকে প্রতিদ্বন্দ্বী হিসেবে অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এগিয়ে থাকতে হলে অবশ্যই তাকে সমরাস্ত্র শিল্পে আরও বেশি পরিমাণে ব্যবসা করতে হবে। অন্যথায় চীন বাকি ব্যবসাগুলো গ্রাস করে নিচ্ছে। আস্তে আস্তে এখানে সমরাস্ত্র শিল্পেও তারা চীনের কাছে নিজেদের জায়গা হারাবে, সেই দিন হয়তো বেশি নয়। আর এই জন্য বিভিন্ন অবস্থানে বিশ্বব্যাপী সামরিক সমরাস্ত্র ভিত্তিক অস্থিরতা সৃষ্টির মাধ্যমে আমেরিকা চেষ্টা করছে নিজেদের এমনভাবে তুলে ধরতে যে তারা মানবতার ফেরিয়ালা। অস্ত্র বিক্রির মাধ্যমে বিশ্বব্যাপী তারা শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বা অবদান রাখছে।
যেটি একেবারেই ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধে কিভাবে আগুনে ঘি ঢালছে পশ্চিমা বিশ্ব, কিভাবে তারা মিস্টার ভ্লাদিমির পুতিনকে রাগিয়ে দিয়ে তার জেদকে বাড়িয়ে দিয়ে তার জেদের আগুনে পুড়ছে এখন ইউক্রেন। আর সেখানে ইউক্রেনে তারা সামরিক পাল্টা হামলার মাধ্যমে ইউক্রেনকে এখন তার ভূমি দখল করতে সহায়তা করবে। এখন তো সেখানে তারা একেবারে স্পষ্ট ব্যবধানে পরাজিত হচ্ছে। এখন পরাজিত হয়ে পালানোই কি শেষ কথা বা সমাধান? ইউক্রেনের জনগণ বা ভ্লাদিমির জেলেনস্কির কি কোনো মুক্তি হবে না? বন্ধুরা, তাদের মূল ভুলটি হলো পশ্চিমাদের সাথে নিয়ে সর্বোচ্চ পরিমাণ যুদ্ধের জন্য রাশিয়ার বিরুদ্ধে লড়া, যেটি এক প্রকার অসম্ভবই বটে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানান।